ওয়েল তাহলে আজকে আমরা শুরু করছি সলিউশন। আচ্ছা একটা কথা বলে দিই, আজকে ক্লাসে যেহেতু অ্যাডমিশনের প্রসিডিওর কিছু কিছু হয়েছে তার জন্য ক্লাসের টাইমটা একটু ভেরিয়েশনস হয়েছে। নেক্সট উইক থেকে ক্লাসের টাইম 11 পার্টটার জন্য 9:30 টু 11:30 থাকবে অ্যান্ড 12 পার্টটার জন্য 11:30 টু 1:30 থাকবে। অর্থাৎ শার্প 11:30 এর মধ্যে তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, বা 9:30 এর মধ্যে যে অনলাইনে জয়েন করছো বা যে 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 ব্যাচে যেরকম ভাবেই পড়ছো না কেন 9:30 টু 11:30 এটা থাকবে 11 এর পার্টের জন্য, অ্যান্ড 11:30 থেকে 1:30 12 এর পার্টের জন্য থাকবে। তাই এক্সট্রা ক্লাস যখন যা হবে যেরকম নোটিফিকেশন থাকবে, আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল সেই জন্য একটু ইয়ে ছিল, ফার্স্ট ডেটাতে বেসিক্যালি একটু লেট হয়েছে কারণ হচ্ছে অ্যাডমিশনের প্রসেসগুলো চলছিল। সো নেক্সট ক্লাস থেকে একদম অন টাইম ক্লাসেস থাকবে, 2 ঘন্টা সলিড ক্লাস হবে। ওকে বেশ, চলো আমরা তাহলে শুরু করছি সলিউশন। শুরু করবার আগে সলিউশন, আচ্ছা রানিং নোটস নিতে নিতে লিখবে, এমন নয় যে জাস্ট ক্লাস শুনবে, নোটস নিতে নিতে ক্লাস করবে। নোটসে যদি কোনো পোর্শন মিস হয়ে যায় বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেওয়া হবে, বোর্ড ওয়ার্ক থেকে সেটা কপি করে নেবে। নোটস নিতে নিতে ক্লাস করবে, তাই খাতা পেন সবাই খুলে বসে পড়ো, নোটস নিতে নিতে ক্লাস করবে। সলিউশনের ব্যাপারে আমরা প্রথমে চলে আসি কয়েকটা বেসিক ফিচার। সলিউশন বলতে কি বোঝায়, হোয়াট ডু ইউ মিন বাই সলিউশন? একটা সলিউশনের কয়েকটা বেসিক ফিচার। সলিউশন মানে কি? সলিউশন মানে হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট। যে যেখানে বুঝতে পারবে না ক্লিয়ারলি জিজ্ঞেস করে নেবে। সলিউট প্লাস সলভেন্ট, যে যেখানে বুঝতে পারবে না, সোহমকেও বলছি ঈশানকেও বলছি, একদম ক্লিয়ারলি কমিউনিকেট করে নেবে। কোথাও বুঝতে না পারলে, কোথাও অসুবিধা হলে ক্লিয়ার। ক্লাস মোটামুটি বুঝতে পারা যাচ্ছে তো, মাথায় ঢুকে যাচ্ছে তো, পুরোপুরি ইজি লাগছে তো? তোর ক্লিয়ার আছে এখন অবধি? মানে 11টা মোটামুটি ঠিক আছে? 11 এর ব্যাকগ্রাউন্ডটা কেমন তোর? 11 খুব ভালো করে রেডি আছে না? 11টা কেমন রেডি? মাঝখানে কিছু ভালো করে হয়নি, ইকুইলিব্রিয়াম এগুলো। আর প্রথম দিকে চ্যাপ্টার গুলো কেমন ছিল? ভালো ছিল তো? এমনি ওটাই মার্কস গেছে, অর্গানিকে ফুল পেয়েছিস। ওকে গুড, ভেরি গুড। তো সেক্ষেত্রে তুমি যেই ব্যাচটাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে যেও, যাতে 11 এর রিভিশনসটা চলতে থাকে। কারণ যেইতে 11 12 একসাথে থাকবে, তো 11 এর রিভিশনস ছাড়া তোমার কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওই সমস্ত 11 এর রিভিশনসটা ওই জন্যই প্রয়োজন। থিওরিও রিভিশনস হবে, এমসিকিউসও প্র্যাকটিস হবে, যেটা যেই ব্যাচের থ্রু দিয়েই হবে। কারণ 12 এ তো আর 11 প্র্যাকটিস করানো সম্ভব না। এখানে 12 এ তোমার ব্যাচের ক্লাস চলবে, কিন্তু যেই ব্যাচের থ্রু দিয়ে তোমার পুরোটা রিভিশনস হবে। চলে আসি সলিউশন। সলিউশন মানে হচ্ছে কি সলিউট আর সলভেন্ট। আমরা এখানে আমাদের পুরো চ্যাপ্টারে বেসিক্যালি বাইনারি সলিউশন নিয়ে ডিল করা হয়েছে। বাইনারি সলিউশন মানে দুটোই কম্পোনেন্ট, একটা সলিউট একটা সলভেন্ট। সো আমাদের পুরো চ্যাপ্টার ফোকাসড অন বাইনারি সলিউশন। বাইনারি সলিউশন যেখানে একটাই সলিউট একটাই সলভেন্ট, এন্ড সলভেন্টটা ইউজুয়ালি ওয়াটার। তাই সব সলিউশনটাই আমরা অ্যাকুয়াস সলিউশন সেন্সে স্টাডি করব। সলিউশনটা ইউজুয়ালি ওয়াটার, তাই সবটাই আমরা অ্যাকুয়াস সলিউশন সেন্সে স্টাডি করব। সো বাইনারি সলিউশন বা বাইনারি অ্যাকুয়াস সলিউশন, এটা আমাদের সিলেবাসের ফোকাস থাকছে। ক্লিয়ার? সলিউশনের কতগুলো ফিচার। সলিউশনের নাম্বার 1 ফিচার কি? সলিউশন হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার, তাই তো? হোমোজিনিয়াস মিক্সচার সলিউশন, হেটেরোজিনিয়াস নয়। অর্থাৎ হোমোজিনিয়াস মানে কম্পোনেন্ট গুলো কেমন ভাবে মিক্স থাকে? ইউনিফর্মলি মিক্স হয়ে থাকে। কম্পোনেন্ট গুলো কোনো হ্যাপাজার্ডলি মিক্সড নয়, কম্পোনেন্টস আর ইউনিফর্মলি মিক্সড। দ্যাট ইজ ওয়াই সলিউশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার। নাম্বার 2 সলিউশনের ব্যাপারে পয়েন্ট। সলিউশনের মধ্যে সলিউট কোনটাকে বলি, সলভেন্ট কোনটাকে বলি? ইউজুয়ালি যেটা অ্যাড করা হয় সেটা হচ্ছে সলিউট, আর যেখানে অ্যাড করা হয় সেটা হচ্ছে সলভেন্ট। তাকাও এদিকে, যেটা অ্যাড করা হয় সেটা হচ্ছে সলিউট, আর যেখানে অ্যাড করা হয় সেটা হচ্ছে সলভেন্ট। যেখানে অ্যাড হচ্ছে সেটা সলভেন্ট, আর যা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে সলিউট। তাই সলিউট ইজ অ্যাডেড টু সলভেন্ট। বল, মিক্সচার হেটেরোজিনিয়াস হতে পারে, অর্থাৎ নন ইউনিফর্ম মিক্সচার। চাল আর ডাল মিশিয়ে দেওয়া হয়েছে, সেটা কি ইউনিফর্মলি মিশবে? নন ইউনিফর্ম। সয়েল ইউনিফর্মলি মিক্সড হয়ে আছে, তোর বাড়ির সয়েল আর আমার বাড়ির সয়েলের মধ্যে কম্পোনেন্টের ডিফারেন্স থাকবে কিনা? কোথাও হয়তো আয়রন বেশি, কোথাও আর্সেনিক পাওয়া যায়, কোথাও লেড পাওয়া যায়, কোথাও হয়তো কয়লা পাওয়া গেছে। তো সব জায়গার সয়েলের কি ইউনিফর্ম কম্পোনেন্ট? জিওগ্রাফিতে যা পড়েছিস, সয়েল অল ওভার ইন্ডিয়া বা একটা স্টেটের মধ্যে সয়েল ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হয়ে যায়। সো দ্যাট ইজ হেটেরোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস হতে হবে, ইউনিফর্মলি মিক্সড হতে হবে। ইউনিফর্ম মিক্সড হলে তবেই গিয়ে সলিউশন হবে। ইউনিফর্ম মিক্সড হলে তবেই গিয়ে সেটা সলিউশন হবে। হেটেরোজিনিয়াস হয়ে গেলে সেটা সলিউশন না, সেটা জাস্ট মিক্সচার, সিম্পল মিক্সচার। বাট ইউনিফর্ম মিক্সড হতে হবে, তবেই গিয়ে তাকে বলবো সলিউশন। ফর এক্সাম্পল অ্যালয়, অ্যালয়ের মধ্যে দুটো সলিড ইউনিফর্মলি মিক্স থাকে, তো অ্যালয় ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার। তাই ওটা হচ্ছে বলবো সলিড সলিউশন। অ্যালয়কে কি বলবো? সলিড সলিউশন। এয়ার, এয়ারের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন ইউনিফর্মলি মিক্সড, রাইট?
নিশ্চয়ই কলকাতার নাইট্রোজেন অক্সিজেন আর অন্য জায়গার নাইট্রোজেন অক্সিজেনের ডিফারেন্স থাকবে না, নাইট্রোজেনের পার্সেন্টেজ রাফলি 78-79% থাকবে, অক্সিজেন রাফলি 20-21% থাকবে। সো মোটামুটি অ্যাটমসফিয়ারে এয়ার একটা ইউনিফর্ম মিক্সচার, সো এয়ার ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ গ্যাসিয়াস সলিউশন। ক্লিয়ার? ইউনিফর্ম মিক্সড হলে সলিউশন, নন ইউনিফর্ম মিক্সড হলে অনলি মিক্সচার, হেটারোজিনিয়াস মিক্সচার। ক্লিয়ার? যেটা অ্যাড করা হবে দ্যাট ইজ সলিউট, যেখানে অ্যাড করা হবে দ্যাট ইজ সলভেন্ট, which is added that is solute, in which it is added that is solvent. Number 3, usually, এটা usually লিখতে থাকবে, ইকশান লিখবে কিন্তু সমস্ত নোটস নিতে নিতে থাকো, কারণ নোটসের প্র্যাকটিস হওয়া জরুরি, লিখতে হবে। ইউজুয়ালি সলিউটের অ্যামাউন্টটা কম থাকে, সলিউট ইজ লেস অ্যান্ড সলভেন্ট ইজ মোর। সলিউট ইউজুয়ালি লেস অ্যান্ড সলভেন্ট ইউজুয়ালি মোর। ফর এক্সাম্পল ধর আমাকে বল, ধর 5% অ্যালকোহল সলিউশন নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে? 5% অ্যালকোহল সলিউশন, তাহলে অ্যালকোহল কত পার্সেন্টেজ আছে? 5%। অ্যাকোয়াস সলিউশনে নেওয়া হয়েছে, তাহলে জল কতটা আছে? 95%। তাহলে কে বেশি আছে? তো তাই ওটা সলভেন্ট। কে কম আছে? ওটা হচ্ছে সলিউট। কিন্তু ধর উল্টো 95% অ্যালকোহল সলিউশন, তাহলে এখন অ্যালকোহল কত আছে? 95%। আর এখন জল কত আছে? 5%। তাহলে এখন সলিউট কে? এখন জল হচ্ছে সলিউট, কারণ ওটা 5% আছে, কম আছে। সলিউট হচ্ছে লেস অ্যামাউন্টে প্রেজেন্ট থাকবে, আর যে বেশি আছে, অ্যালকোহল বেশি আছে, অ্যালকোহল হচ্ছে তখন সলভেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো যেটা মোর অ্যামাউন্ট সেটা হচ্ছে সলভেন্ট, যেটা লেস অ্যামাউন্ট সেটা হচ্ছে সলিউট। সলিউশনের এই ফিচারগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 4 পয়েন্ট কি হচ্ছে? নাম্বার 4 পয়েন্ট কি বলছে? যে কোনোটা লেস কোনোটা মোর তো হলো, বাট ইউজুয়ালি এটাও দেখা গেছে, ইউজুয়ালি ফিজিক্যাল স্টেট অফ সলভেন্ট, সলভেন্টের ফিজিক্যাল স্টেট সলিউশনের ফিজিক্যাল স্টেটের সঙ্গে সেম থাকে। ফিজিক্যাল স্টেট অফ সলিউশন, ফিজিক্যাল স্টেট অফ সলিউশন। ফর এক্সাম্পল ধর সল্ট ওয়াটার, সল্ট ওয়াটার যে সলিউশনটা, সল্ট ওয়াটার সলিউশনটাতে ফিজিক্যাল স্টেট কি? সল্ট ওয়াটারের ফিজিক্যাল স্টেট কি? সল্ট ওয়াটারের ফিজিক্যাল স্টেট হচ্ছে লিকুইড। সল্ট ওয়াটারের ফিজিক্যাল স্টেট কি? লিকুইড। আর সল্ট ওয়াটারের কম্পোনেন্ট কি কি? একটা সল্ট, একটা ওয়াটার। তাহলে সলিউশনটা লিকুইড স্টেটে আছে, আর সলভেন্ট আর সলিউট এর মধ্যে কে লিকুইড স্টেটে আছে? সলভেন্ট, ওয়াটারটা লিকুইড স্টেটে আছে। সলিউটটা কি এখানে? সলিউটটা হচ্ছে সল্ট, ওটা কি লিকুইড স্টেটে আছে? তাহলে সলভেন্টের ফিজিক্যাল স্টেট সেটা কার সঙ্গে ম্যাচ করে গেল? সলিউশনের ফিজিক্যাল স্টেটের সঙ্গে। অর্থাৎ সলভেন্টটা কে? সলিউশনের ফিজিক্যাল স্টেটের সঙ্গে যার স্টেট ম্যাচ করবে। সলিউশনের ফিজিক্যাল স্টেট হচ্ছে লিকুইড, তার সঙ্গে ম্যাচ করছে সল্টের স্টেট না ওয়াটার স্টেট? ওয়াটার স্টেট ম্যাচ করছে। তাই সলিউশনের ফিজিক্যাল স্টেটের সঙ্গে, সলিউশনের ফিজিক্যাল স্টেটের সঙ্গে যার স্টেট ম্যাচ করবে তাকে আমরা বলি সলভেন্ট। ক্লিয়ার? তো এইভাবে আমরা সলভেন্ট বা সলিউটকে আইডেন্টিফাই করি। তখন যার অ্যামাউন্ট বেশি, তখন অ্যালকোহল, ওয়াটার, যেটা এক্ষুনি বললাম। অর্থাৎ যখন হচ্ছে এরকম সিচুয়েশন যে সলিউশনটা লিকুইডে আছে, তাহলে যে কম্পোনেন্ট লিকুইড সেটাই হচ্ছে সলভেন্ট। যদি দুটোই লিকুইডে আছে তাহলে যে কম্পোনেন্টটা বেশি সেটা হচ্ছে সলভেন্ট। দুটোই গ্যাসে আছে, যেটা হচ্ছে বেশি সেটা হচ্ছে সলভেন্ট। ক্লিয়ার? তো এইভাবে আমরা ইউজুয়ালি সলিউশনের বিভিন্ন রকম সলিউট বা সলভেন্ট এই পার্টটা আমরা ইউজুয়ালি ডিসাইড করে থাকি। সলিউটটা হচ্ছে ইউজুয়ালি যেটা অ্যাড করা হয়, সলভেন্ট হচ্ছে ইউজুয়ালি যেখানে অ্যাড করা হয়। ওকে, চলে আসছি আমরা কতগুলো এক্সাম্পলে। এক্সাম্পলগুলো আলাদা করে না লিখলেও চলবে, জাস্ট মুখে মুখে ডিসকাশন করে নিচ্ছি যে কেমন করে এক্স্যাক্টলি সলিউশনগুলো তৈরি হচ্ছে। আমরা তিনটে ক্যাটাগরিতে ডিসকাস করব। সলভেন্টটাকে প্রথমে নেবো লিকুইড, তারপরে সলভেন্ট নেবো গ্যাস, আর লাস্টে সলভেন্ট নেবো সলিড। তো সলভেন্ট যদি লিকুইড হয়, সলভেন্ট হচ্ছে, আচ্ছা সলভেন্ট হচ্ছে লিকুইড, বলছে লিকুইড সলভেন্ট। লিকুইড সলভেন্ট মানে লিকুইডে অ্যাড করা হবে। লিকুইডে কি অ্যাড করা হবে? সলিড, লিকুইড, গ্যাস। তাহলে একটা একটা করে এক্সাম্পল দেখে নি। লিকুইডের মধ্যে, লিকুইড সলভেন্টের মধ্যে অ্যাড করা হচ্ছে কি? সলিড। এক্সাম্পল সল্ট ওয়াটার। লিকুইডের মধ্যে সলিড, সল্ট ওয়াটার। লিকুইডের মধ্যে লিকুইড, অ্যালকোহল ওয়াটার। লিকুইডের মধ্যে গ্যাস, কার্বনেটেড ড্রিঙ্কস, সোডা ওয়াটার, পেপসি, থামস আপ, যা কিছু চলছে লিকুইডের মধ্যে গ্যাস। ক্লিয়ার?
তাহলে লিকুইডে সলিড সল্ট ওয়াটার, লিকুইডে লিকুইড অ্যালকোহল ওয়াটার, লিকুইডে সলিড, লিকুইডে গ্যাস সোডা ওয়াটার। চলে যাচ্ছি সলভেন্ট চেঞ্জ করছি, সলভেন্ট চেঞ্জ করে করছি সলিড। এখন সলভেন্ট হচ্ছে কি সলিড, সলিডের মধ্যে সলিড অ্যালয়, একটা সলিডের মধ্যে অন্য সলিড মেশে অ্যালয় মেল্ট করে মিশে, কিন্তু মেল্ট করার পরে তো আলটিমেটলি সলিডই থাকে না, মল্টেনটাকে কিন্তু আমরা কাজ করি না। অ্যালয় জিনিসটা কি সলিড, মেশানোর জন্য মেল্ট করানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি মিক্সচারের পরে সেটা তো সলিডই হয়ে যাচ্ছে। তো একটা সলিডে অন্য সলিড মিশে গেছে, ক্লিয়ার? তো সলিডের মধ্যে সলিড অ্যালয়, সলিডের মধ্যে লিকুইড ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, যেখানে একটা ক্রিস্টালের মাঝখানে মাঝখানে ওয়াটার ট্র্যাপ হয়ে থাকে, বিভিন্ন রকম ক্রিস্টাল যেগুলো পড়েছো, CuSO4.5H2O পড়েছো না, ব্লু ভিট্রিয়ল, কপার সালফেট .5H2O। সো ওয়াটার ক্রিস্টালটা সলিড, তার ফাঁকে ফাঁকে অ্যাড হয়ে গেছে কি ট্র্যাপড ওয়াটার। সলিড ক্রিস্টালের মাঝখানে মাঝখানে বিভিন্ন গ্যাপে ওয়াটার ট্র্যাপ হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এটা হচ্ছে তোমার সলিডের মধ্যে লিকুইড। সলিডের মধ্যে গ্যাস, সলিডের মধ্যে গ্যাস, এটা হচ্ছে বিভিন্ন রকম ক্যাটালিস্ট যখন ইউজ করা হয় যার উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাস করানো হয়। লিন্ডার ক্যাটালিস্ট, হাইড্রোকার্বনে মনে আছে লিন্ডার ক্যাটালিস্ট ইউজ হয়েছিল। তো লিন্ডার ক্যাটালিস্টে কি হচ্ছে, নিকেল ক্যাটালিস্টের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাস করানো হচ্ছে, ওখানে ক্যাটালিস্টের সারফেসটা হাইড্রোজেন গ্যাসকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো ক্যাটালিস্টটা যখনই হাইড্রোজেন গ্যাসকে অ্যাবজর্ব করে নিচ্ছে, ওখানে একটা সলিড বেসের উপরে গ্যাসের একটা সলিউশন তৈরি হচ্ছে। সলিডের মধ্যে গ্যাস, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এই ধরনের ক্যাটালিস্টের উপর দিয়ে যখন হাইড্রোজেন গ্যাস পাস করানো হচ্ছে, ওই হাইড্রোজেন গ্যাস অ্যাবজর্বড হয়ে যাচ্ছে কোথায়, সলিডের সারফেসে। তো সলিডের মধ্যে গ্যাসের সলিউশন সেটা একটা, ক্লিয়ার? তাহলে সলিডে সলিড অ্যালয়, সলিডের মধ্যে লিকুইড ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, আর সলিডের মধ্যে গ্যাস লিন্ডার ক্যাটালিস্ট বা যে কোনো ক্যাটালিস্ট যার উপর দিয়ে হাইড্রোজেন গ্যাসকে পাস করানো হয়েছে, ক্লিয়ার? চলে আসছে এবার সলভেন্টকে চেঞ্জ করে কি করব, গ্যাস। সলভেন্ট লিকুইড হয়ে গেছে, সলভেন্ট সলিড হয়ে গেছে, সলভেন্ট এখন হবে গ্যাস। গ্যাসের মধ্যে সলিড কি এক্সাম্পল হবে, গ্যাসের মধ্যে সলিড, গ্যাসের মধ্যে সলিড, ডাস্ট পার্টিকেল তো নিজেই সলিড, গ্যাসের মধ্যে সলিড স্মগ, ডাস্ট পার্টিকেল নয়, এক্স্যাক্টলি স্মগ হতো, যেখানে গ্যাস গ্যাসিয়াস পুরো মিক্সচার এয়ার, তার মাঝখানে মাঝখানে ডাস্ট পার্টিকেল বা ইন্ডাস্ট্রিয়াল পার্টিকেল অ্যাটাচ হয়ে আছে, সেটা হচ্ছে গ্যাসের মধ্যে সলিড। স্মগ হচ্ছে এর এক্সাম্পল, ঠিক আছে? শুধু ডাস্ট পার্টিকেল বললে ডাস্ট পার্টিকেলটা কি মেইনলি সলিডটাকেই মিন করে, নিজেই তো সলিড, তাই না? তো স্মগ হচ্ছে তোমার সলিডের মধ্যে গ্যাসের মধ্যে সলিড ইয়ে করে একটা ইউনিফর্ম মিক্সচার তৈরি করছে স্মগ। আচ্ছা, গ্যাসের মধ্যে লিকুইড, ওয়াটার ভেপার তো নিজেই গ্যাস, নিজেই ভেপার। গ্যাসের মধ্যে লিকুইড, ময়েশ্চার তো সেই ওয়াটার ভেপারই, ওর নিজেই তো গ্যাস। গ্যাসের মধ্যে লিকুইড, গ্যাসের মধ্যে লিকুইড হচ্ছে যে কোনো স্প্রে, এরোজল, পারফিউম, রুম ফ্রেশনার, এনিথিং এরোজল যাকে বলে, এনিথিং স্প্রে, সেটা হচ্ছে গ্যাসের মধ্যে লিকুইড আছে। গ্যাসের মধ্যে গ্যাস, এয়ার, অ্যাটমসফিয়ার, এটাই গ্যাসের মধ্যে গ্যাস, ঠিক আছে? সেই এক্সাম্পল গুলো ক্লিয়ার সবকটা, যেখানে আমরা সলভেন্ট চেঞ্জ করেছি, সলিউটে চেঞ্জ করেছি, এবং সবকটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখেছি সবকটাই হোমোজিনিয়াস মিক্সচার তৈরি করছি, ইয়েস অর নো? তাই এগুলো সবই সলিউশন, ক্লিয়ার? ওকে, অনলাইনে যারা আছো কারোর কথা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে। চলে আসছি 11 এর কনসেপ্ট লাগবে, একটু আগেই বলেছিলাম। তো 11 এর কনসেপ্টের রেসপেক্টে আমাদের মূল কনসেপ্টে যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ইউনিটস। এবং শুধু এটা নয়, কনসেন্ট্রেশন ইউনিটস, মোলারিটি, নরমালিটি, এগুলো ক্যালকুলেট করতে গেলে মলিকুলার ওয়েট জানতে হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট জানতে হয়। তো সেগুলো সবটাই মূল কনসেপ্ট চ্যাপ্টার থেকেই পাওয়া যাবে। মোলস জানতে হবে, ক্যালকুলেশনস জানতে হবে মলিকুলার ওয়েটের। তো 11 এর মূল কনসেপ্ট রিভিশনসে রাখবে, কারণ 11 এর মূল কনসেপ্টের ব্যাকগ্রাউন্ড না থাকলে সলিউশনে একদম আসতে পারবে না। কনসেন্ট্রেশন ইউনিটস মানেটা কি, একটা সলিউশনের কনসেন্ট্রেশন, যখনই আমরা কোন একটা এক্সপেরিমেন্ট করি ল্যাবরেটরিতে, একটা সলিউশনের কনসেন্ট্রেশন এক্সপ্রেস করার জন্য বিভিন্ন রকম ইউনিট ইউজ করা হয়। আমরা পপুলারলি যে ইউনিটটা বাড়িতেও ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্রাম পার এমএল বা গ্রাম পার লিটার। এটা আমরা বাড়িতেও অনেক সময় ইউজ করি। ধরো ফর এক্সাম্পল তোমাকে বলা হয়েছে শরবত বানাতে হবে, গরমকাল হয়েছে, গাড়িতে কোনো গেস্ট এসছেন, এন্ড তোমাকে বলা হয়েছে শরবত বানানোর জন্য। সেখানে আমরা কি ইউজ করছি, গ্রাম পার এমএল, এটা ইউজ করছি, রাইট? যে 100 ml এর জল, তার মধ্যে 5 গ্রাম চিনি দিয়েছি। সো ইউজুয়ালি আমরা গ্রাম পার এমএল বা গ্রাম পার লিটার এই ইউনিটটা পপুলারলি ইউজ করি। বাট একটা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কেবলমাত্র একটা ইউনিট ইউজ হয় না, অনেকগুলো ইউনিট ইউজ হয়। তো কি কি ইউনিট ইউজ হয় সেগুলো আমরা দেখব। অর্থাৎ কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করার জন্য লিখতে থাকবে, কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করার জন্য আমরা কতগুলো ইউনিট ইউজ করি। ইউনিট নাম্বার, ফার্স্ট ইউনিট। আচ্ছা, সমস্ত সিচুয়েশনে আমরা যেটা অ্যাজিউম করে চলছি, বাইনারি সলিউশন, মানে এ প্লাস বি দুটো কম্পোনেন্ট মিলে সলিউশন তৈরি করেছে। কেমন সলিউশন তৈরি করেছে? বাইনারি অ্যাকুয়াস সলিউশন তৈরি করেছে। এটা হচ্ছে আমাদের এখানে অ্যাজাম্পশন।
বাইনারি অ্যাকুয়াস সলিউশন তৈরি করেছে। অ্যাকুয়াস মানে হচ্ছে বিটা হতে পারে ওয়াটার সলভেন্ট, তো আমরা যাই হোক বাইনারি সলিউশন লিখছি। এর মধ্যে যদি কেউ একজন সলভেন্ট যদি ওয়াটার হয়, মানে এ আর বি এর মধ্যে যদি কেউ একজন ওয়াটার হয়, তখন আমরা তাকে অ্যাকুয়াস সলিউশনে বলতে পারি। আমরা তখন তাকে অ্যাকুয়াস সলিউশনে বলতে পারি যদি কেউ একজন ওয়াটার হয়। সো এ প্লাস বি বেসিক্যালি তোমার দুটো কম্পোনেন্ট, তার একটা বাইনারি সলিউশন তৈরি করেছে, তার মধ্যে কেউ একজন যদি ওয়াটার হয়, এ বা বি যে কোনো একজন যদি ওয়াটার হয়, আমরা তাকে বলি অ্যাকুয়াস সলিউশন। এটা হচ্ছে আমরা অ্যাজিউম করে চলছি। প্রথম ইউনিটটা হচ্ছে মাস পার্সেন্টেজ। মাস পার্সেন্টেজ মানে মাস অফ দ্য সলিউট বাই টোটাল মাস অফ সলিউট প্লাস সলভেন্ট। সলিউটের মাস বাই টোটাল মাস। মাস অফ সলিউট, যেটা এখানে এ ধরে নিয়েছি বা বি ধরেছে, সলিউটটাকে যদি এ ধরি তাহলে এর মাস পার্সেন্টেজ কত হবে? WA মাস অফ সলিউট বাই WA প্লাস WB, দ্যাট ইজ মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভেন্ট। সো মাস অফ সলিউট বাই টোটাল মাস অফ সলিউশন, টোটাল মাস অফ সলিউশন ইনটু 100, এটাই হবে হচ্ছে তোমার মাস পার্সেন্টেজ। ক্লিয়ার? মাস অফ সলিউট বাই টোটাল মাস, সলিউটের মাস বাই টোটাল মাস, এটাই হচ্ছে মাস পার্সেন্টেজ নরমাল যেরকম। সিমিলারলি ভলিউম পার্সেন্টেজ কি হবে? ভলিউম পার্সেন্টেজ মানে ভলিউম অফ সলিউট বাই টোটাল ভলিউম, টোটাল ভলিউম অফ সলিউট প্লাস সলভেন্ট, সলিউট আর সলভেন্ট মিলে টোটাল ভলিউমটা যেটা হবে, ভলিউম অফ সলিউট বাই টোটাল মাস পার্সেন্টেজ অফ এ যেরকম করে বেরিয়েছে WA বাই WA প্লাস WB। ভলিউম পার্সেন্টেজ অফ এ কেমন করে বেরোবে? ভলিউম অফ এ বাই ভলিউম অফ এ প্লাস ভলিউম অফ বি, দ্যাট ইজ টোটাল ভলিউম। ভলিউম অফ এ প্লাস ভলিউম অফ বি টাই হচ্ছে টোটাল ভলিউম অফ সলিউশন, টোটাল ভলিউম অফ সলিউশন। অর্থাৎ ডিনোমিনেটরে আছে সলিউশনের টোটাল ভলিউম, ডিনোমিনেটরে আছে সলিউশনের টোটাল ভলিউম, নিউমারেটরে গেছে হচ্ছে সলিউটের ভলিউম ইনটু 100, এটা হচ্ছে ভলিউম পার্সেন্টেজ। অনেক সময় দিয়ে দেখবে এই যে কোল্ড ড্রিঙ্ক কিনছো, বিভিন্ন জুসেস কিনছো বা কোনো ড্রাগ কিনছো, যেগুলো হচ্ছে তোমার মেডিসিনস কিনছো, লিকুইড মেডিসিনস, যেগুলো দেখবে ওর গায়ে কম্পোজিশন, দেখবে কম্পোজিশনে লেখা থাকে W/V, W/W, V/V, এরকম বিভিন্ন টার্ম ইউজ করা থাকে। W/W মানে কি? মাস পার্সেন্টেজ বলা হয়েছে। W/W, ওয়েট বাই ওয়েট বা মাস বাই মাস, মাস পার্সেন্টেজটা বলে দেওয়া হয়েছে। W/V মানে কি? মাস বাই ভলিউম, এই পার্সেন্টেজ বলা হয়েছে। V/V মানে কি? ভলিউম বাই ভলিউম, এই পার্সেন্টেজে বলা হয়েছে কোন একটা কম্পোজিশন। বিভিন্ন ফ্রুট জুস যেগুলো কিনছো, এই কি বলে রিয়েলের ফ্রুট জুস, তারপরে আরো যা যা আছে ফ্রুট জুস, যা যা কিছু বিক্রি হচ্ছে, রিয়েল বলো, এটা বলো, ওটা বলো, তো সবারই যে ফ্রুট জুস কিনছো, লস্যি কিনছো, সবারই গায়ে দেখবে প্যাকেজে দেখবে কম্পোজিশন লেখা আছে। সো কম্পোজিশনটা এইভাবেই তৈরি হচ্ছে, মাস পার্সেন্টেজ বা ভলিউম পার্সেন্টেজ বা মাস বাই ভলিউম। ক্লিয়ার হয়েছে? মাস বাই ভলিউমও হতে পারে। নেক্সট ইউনিটটা চলে আসছে, সেটা হচ্ছে ppm। ppm এর ফুল ফর্ম পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে ppm এর ফুল ফর্ম। এবারে বুদ্ধি করে বলো, যদি ধরো 50 মার্কস এক্সাম হয়েছে, 30 পেয়েছো, পার্সেন্টেজ কত? 30/15 × 100, দ্যাট ইজ 60%। তার মানে আউট অফ 100 তাকে বলি আমরা পার্সেন্টেজ, আউট অফ 1 মিলিয়ন তাকে বলি আমরা ppm। আউট অফ 1 মিলিয়ন মানে আউট অফ 10 টু দি পাওয়ার 6, আউট অফ 10 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ পার্সেন্টেজ, আউট অফ 10 টু দি পাওয়ার 6, দ্যাট ইজ ppm। তাহলে ppm কি বলবো? যে মাস অফ সলিউট বাই টোটাল মাস ইনটু 10 টু দি পাওয়ার 6। দেখো ডিফারেন্সটা দেখো, মাস অফ সলিউট বাই টোটাল মাস ইনটু 100 করলে পার্সেন্টেজ বেরিয়েছিল, রাইট? মাস অফ সলিউট বাই টোটাল মাস ইনটু 100 করলে কি বেরিয়েছিল? পার্সেন্টেজ। কিন্তু মাস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল মাস ইনটু 10 টু দি পাওয়ার 6 করলে কি বেরোবে? ppm। ক্লিয়ার? ওই তো ওই একই কথা, মানে পার্টসটাকে মাস দিয়ে বলছি, যেটা এনসিইআরটির বইতে ধর পার্টস বলে লেখা আছে, পার্টসটাকে আমরা মাস দিয়ে বলছি। যে মাস অফ সলিউট বাই টোটাল মাস ইনটু কত? 10 টু দি পাওয়ার 6, তখন হবে ppm। ঠিক আছে? আচ্ছা, 1 ppm এর দুটো মানে আছে। 1 ppm এর একটা মানে হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার গ্রাম। এই কথাটার মানেটা কি? মানে ধরো বললো কোন একটা রক স্যাম্পেলে গোল্ডের অ্যামাউন্ট 5 ppm। কিসের অ্যামাউন্ট? কোন স্যাম্পেল? রক। রক স্যাম্পেল সলিড, গোল্ড সলিড।
তার মানে কি বলতে চাইছে, মাস বাই মাস বলতে চাইছে, কিন্তু মাস বাই মাস পার্সেন্টেজে বলছে না পিপিএম এ বলছে। 5 ppm গোল্ড বলেছে রক স্যাম্পলে আছে, 5% গোল্ড বলেনি কিছু। তার মানে রক স্যাম্পলে 5 ppm গোল্ড আছে, কথাটার মানেটা কি, পার গ্রাম রক স্যাম্পলে 5 মাইক্রোগ্রাম গোল্ড আছে। 10 to the power -6 হচ্ছে মাইক্রোগ্রাম, অর্থাৎ 1 মাইক্রোগ্রাম মানে হচ্ছে 10 to the power -6 গ্রাম, অর্থাৎ 1 গ্রামের মধ্যে 10 to the power -6 গ্রাম গোল্ড আছে, বা 5 × 10 to the power -6 গ্রাম গোল্ড আছে যদি 5 ppm ধরি। বা অন্য হয় বললে 10 to the power 6 গ্রামের মধ্যে 1 গ্রাম গোল্ড আছে, এটাও বলতে পারি। মানে আমি বলতে পারি দুভাবে, ধরো 1 ppm বলছি, ধরো কোনো একটা রক স্যাম্পলে বলছে গোল্ডের অ্যামাউন্ট 1 ppm, ঠিক আছে, 1 ppm কে দুভাবে বলতে পারি। বলতে পারি 10 to the power -6 গ্রাম অফ গোল্ড ইন 1 গ্রাম অফ স্যাম্পল, বা 1 গ্রাম গোল্ড ইন 10 to the power 6 গ্রাম অফ স্যাম্পল, যেভাবে ইচ্ছা বলতে পারি। পার গ্রাম করলে এটা হয়ে যাবে 10 to the power -6, এখানে যদি আমি 1 গ্রাম রাখতে চাই এটা হয়ে যাবে 10 to the power 6 গ্রাম। সো দ্যাট ইজ 1 ppm এর মানে। 1 ppm এর আরো একটা মানে আছে, 1 ppm এর মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। ধরো তোমাকে বললো যে সমুদ্রের জলে 3 ppm ইউরেনিয়াম আছে, সমুদ্রের জলে কত ppm ইউরেনিয়াম আছে, এখানে বলো 3 ppm ইউরেনিয়াম, সেটা কি এই মাস বাই মাস ক্যাটাগরিতে পড়বে না মাস বাই ভলিউম ক্যাটাগরিতে পড়বে? মাস বাই ভলিউম, কারণ সমুদ্রের জল হচ্ছে ভলিউম, লিকুইডে আছে, তাহলে মাস বাই ভলিউম ক্যাটাগরিতে যদি পড়ে 3 ppm ইউরেনিয়াম মানে পার লিটার সমুদ্রের জলের মধ্যে 3 মিলিগ্রাম ইউরেনিয়াম ডিসলভড আছে। তাহলে 1 ppm এর দুই রকম মানে দাঁড়াচ্ছে, একটা মানে কি 1 মাইক্রোগ্রাম পার গ্রাম, আর একটা মানে কি 1 মিলিগ্রাম পার লিটার। 1 মাইক্রোগ্রাম পার গ্রাম এটা মাস বাই মাস ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়েছে। 1 ppm টাকে যদি 1 mg পার লিটার করি এটা হচ্ছে ভলিউম বাই মাস বাই ভলিউম, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। মাস বাই ভলিউম হচ্ছে 1 mg পার লিটার, মাস বাই মাস হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার গ্রাম, যেখানে 1 মাইক্রোগ্রাম মানে হচ্ছে 10 to the power -6 গ্রাম। মাস বাই মাস, এটা মাস বাই ভলিউম, কিন্তু পার্সেন্টেজে না, কিভাবে, ppm এ। ক্লিয়ার? ppm মানে পার্টস পার মিলিয়ন, মিলিয়ন মানে 10 to the power 6। নেক্সট ইউনিটে মুভ করছি আমরা, বোঝা গেছে তো? অনলাইনে যারা আছো কারোর কোথাও ডাউট হলে ক্লিয়ারলি অবশ্যই জিজ্ঞেস করে নেবে, কারণ এই সমস্ত কনসেন্ট্রেশন ইউনিটস এই পার্টসগুলো অলরেডি 11 এ কভার করা, জাস্ট এটা কুইক রিভিশনের জন্য করছি। সো কোথাও অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করবে। আচ্ছা, এটা একই জিনিস ছিল, এগুলো অলরেডি আমরা বলে নিয়েছি, ppm ও বলে নিয়েছি। মোলারিটি, মোলারিটি বলতে কি বোঝানো হচ্ছে? মোলারিটি মানে হচ্ছে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। মোলারিটি মানে হচ্ছে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, যেখানে মোলস বেরোবে কেমন করে, মোলস হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস বা মোলার মাস। সো মোলারিটি কি, মোলারিটি লিখে রাখবে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, যেখানে মোলস বেরোবে কি করে, মোলস বেরোবে হচ্ছে মাস বাই গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, এটাই হবে হচ্ছে মোলস। গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, দিস উইল বি মোল। তো মোলারিটি হচ্ছে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, মোলস বেরোবে হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট হোপফুলি তোমরা ক্যালকুলেট করতে জানো। সো আমরা বেসিক্যালি মলিকুলার ওয়েটটা কেমন করে ক্যালকুলেট হবে আর একবার আমরা ডিসকাস করে নিচ্ছি এখন কেমন করে ক্যালকুলেট করে। মলিকুলার ওয়েট ক্যালকুলেশনে আসছি। মলিকুলার ওয়েট হোপফুলি তোমরা ক্যালকুলেট করতে জানো, ফর্মুলা জানা থাকলে। একটু আগে ওই জন্য ইকুয়েশন আমরা কি করেছি, ফর্মুলা কেমন করে মনে রাখতে হয় সেই ভ্যালেন্সির জায়গাটা দেখে নিয়েছি, ওটা যেন একদম পুরো রেডি করে ফেলবে, ঠিক আছে? কারণ ফর্মুলায় আটকালে সব আটকে যাবে। মলিকুলার ওয়েট ক্যালকুলেশন। সো মলিকুলার ওয়েট অফ সালফিউরিক অ্যাসিড যদি ক্যালকুলেট করতে বলে, দেখে নি, সবাই জানো, তাও আমরা চেক করে নিচ্ছি কেমন করে থাকবে। অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন ইনটু 2 হাইড্রোজেনস প্লাস অ্যাটমিক ওয়েট অফ সালফার into 1 sulfur plus atomic weight of oxygen into 4 oxygen, that will give a molecular weight of 98. যদি বলে ক্যালসিয়াম ফসফেট, তার molecular weight ক্যালকুলেট করতে atomic weight of calcium into 3 calcium, atomic weight of calcium into 3 calcium plus atomic weight of phosphorus into 1 phosphorus
plus atomic weight of phosphorus into 1 phosphorus plus atomic weight of oxygen into 4 oxygen, atomic weight of oxygen into 4 oxygen and whole 2, so whole into 2 যত আসবে তত 120 plus এখানে হবে হচ্ছে 31 plus 64 into 2, so ক্যালকুলেট করে যা আসবে that will be the molecular weight of calcium phosphate. ক্যালকুলেট করে বলো কত আসছে এটা, কুইকলি বলো, মুখে মুখে ক্যালকুলেট করো, যেই অ্যাপিয়ার করবে মুখে মুখে ক্যালকুলেশনস করতে হয়, মুখে মুখে ক্যালকুলেট করো, দিয়ে বলো কত আসছে। 310, ভেরি গুড, 310। সো সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট, ক্যালসিয়াম ফসফেটের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে তখনই পারবো যখন ফর্মুলা জানা থাকবে। তো এই ফর্মুলা কেমন করে বার করতে আজকেই জেইর ফার্স্ট ক্লাসটাতে, নিটের ফার্স্ট ক্লাসটাতে আমরা শিখে নিয়েছি। ওকে, সো মোলারিটি বেরিয়ে গেল, মোলস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট, সরি মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এখন এক্সাম হলে অনেক সময় কোশ্চেনে কি থাকে, সলিউশনের ভলিউমটা লিটারে দেওয়া থাকে না, এমএল এ দেওয়া থাকে, মিলিলিটারে দেওয়া থাকে। সলিউশনের ভলিউম মিলিলিটারে দেওয়া থাকলে কি করতে হবে, ডিভাইডেড বাই 1000 করে লিটার নিয়ে আসতে হবে। সো খেয়াল রাখতে হবে সলিউশনে, এক্সাম হলে সলিউশনের ভলিউম কিসে দেওয়া আছে, এক্সাম হলে সলিউশনের ভলিউম কি এমএল এ দেওয়া আছে না লিটারে দেওয়া আছে। যদি এমএল এ দেওয়া থাকে 1000 দিয়ে ডিভাইড করে তাকে লিটারে নিয়ে আসতে হবে। আর নিউমারেটরে বসবে মোলস, নিউমারেটরে যে মোলসটা বসবে সেই মোলস ক্যালকুলেট হবে গিভেন মাস অফ দ্য সলিউট বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। মলিকুলার ওয়েট কেমন করে ক্যালকুলেট করতে হয় আমরা দেখলাম। নেক্সট মোলালিটি, মোলালিটি এটা কি হবে, মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, সলিউশন নয়, সলিউটের মাস বাই সলভেন্টের মাস, দ্যাট ইজ অলসো ইন কেজি ইউনিট। ঠিক আছে, তো সলভেন্টের মাস যদি গ্রামে বেরোয় এগেন তাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, দিয়ে কেজি ইউনিটে নিয়ে আসতে হবে। সলিউশনের মাস গ্রামে বেরোলে তাকে 1000 দিয়ে ডিভাইড করে কেজি ইউনিটে নিয়ে আসতে হবে। সো বেসিক্যালি মাস অফ সলিউট, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মোলস কেমন করে বেরোবে, একই রকম গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, সেম ওয়েতে মোল ক্যালকুলেট হবে। নেক্সট চলে আসছি মোল ফ্র্যাকশন। আচ্ছা, মোল ফ্র্যাকশনের আগে নরমালিটিটা করতে হতো। নরমালিটি কোথায়, নরমালিটি, নরমালিটিতে আগে আসি। নরমালিটি, সো মোলারিটি হলো, মোলালিটি হলো, নাও নরমালিটি। নরমালিটি কি, নরমালিটি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্স অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। লিটার ইউনিটে সলিউশনের ভলিউম থাকবে, সলিউশনের ভলিউম যদি কোশ্চেনে এমএল এ দেওয়া থাকে তোমাকে সেটাকে 1000 দিয়ে ডিভাইড করে লিটারে আনতে হবে, যেটা ডিনোমিনেটরে পুট হবে। নিউমারেটরে কি যাবে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। এখন কোশ্চেন হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট কেমন করে বেরোয়। গ্রাম ইকুইভ্যালেন্ট নরমালিটি ইজ ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে, নরমালিটি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। লিটারটা যদি কোশ্চেনের ডেটা এমএল এ থাকে তাহলে এমএলটাকে আবার 1000 দিয়ে ডিভাইড করে লিটারে নিয়ে যাওয়া হয়েছে, তাই একটা 1000 ফ্যাক্টরও এসছে। কোশ্চেন হচ্ছে এখন এই গ্রাম ইকুইভ্যালেন্টটা এইটা কেমন করে বেরোবে। গ্রাম ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। মোল বার করার ফর্মুলা কি, মাস বাই মোলার মাস। গ্রাম ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা কি, গ্রাম বাই মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। সো মোলস বার করার ফর্মুলা একদম শর্টে যদি আমরা মনে রাখি, মোল বার করার ফর্মুলা হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস বা মলিকুলার ওয়েট। আর গ্রাম ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা হচ্ছে সেম ওয়েতে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার, মোলস বার করার ফর্মুলা হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, আর গ্রাম ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা হবে হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার, এখন এখানে আরো টুইস্ট আছে, এই ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে বার করব। ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার অনেকগুলো ফর্মুলা আছে, আমরা একটা একটা করে ফর্মুলা দেখে নিই যে ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে বার করতে হয়। লিখে নেবে ভালো করে, এগুলো 11 সমস্ত কিছু হয়ে গেছিল, মনে আছে সোহম, সব মনে আছে, মোটামুটি মনে আছে। চলো একবার দেখো ফর্মুলাগুলো দেখছি, কোনো ডাউট হলে জিজ্ঞেস করবে। অনলাইনে যারা আছো তারাও ফর্মুলাগুলো একবার রিচেক করে নাও। ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার ফর্মুলা নাম্বার 1, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাটম অর আয়ন। কোন একটা অ্যাটম বা আয়নের ইকুইভ্যালেন্ট ওয়েট তার অ্যাটমিক ওয়েট বাই তার ভ্যালেন্সি। অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাটম অর আয়ন। নাম্বার 2, যেরকম ফর এক্সাম্পল যদি বলে কপার প্লাস কিউব প্লাস, ইকুইভ্যালেন্ট ওয়েট কত, কপারের অ্যাটমিক ওয়েট 63.5, ভ্যালেন্সি হচ্ছে 1, সো 63.5 বাই 1। যদি বলে কপার 2 প্লাস, তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত, 63.5 বাই 2, এখন কারণ এখন ভ্যালেন্সি কত 2, সো 63.1 বাই 1, 63.5 বাই 1,
কপার 2 প্লাস কিউপ্রিক হলে 63.5/2, কারণ ভ্যালেন্সি চেঞ্জ হচ্ছে। সো কিউপ্রাস 63.5/1, কিউপ্রিক 63.5/2। ফর্মুলা হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাসিড, কোন যদি অ্যাসিড হয় সালফিউরিক অ্যাসিড, তার মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই বেসিসিটি। ভেরি গুড। বেসিসিটি মানেটা কি? কতগুলো H প্লাস আয়ন আছে, ওই অ্যাসিড থেকে কতগুলো H প্লাস আয়ন তৈরি হতে পারে, সেটাকেই বলা হয় বেসিসিটি, নাম্বার অফ H প্লাস আয়নস। সো আমরা যদি বলি সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট এক্ষুনি বার করেছি, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত ছিল? 98 ডিভাইডেড বাই সালফিউরিক অ্যাসিডের বেসিসিটি কত? 2, কারণ সালফিউরিক অ্যাসিড থেকে 2H প্লাস তৈরি হতে পারে। সো তাহলে মলিকুলার ওয়েট 98/2, দ্যাট উইল বি 49। তো 49 হয়ে যাবে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সালফিউরিক অ্যাসিড। সো মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে হবে, ডিভাইডেড বাই বেসিসিটি করতে হবে। মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই বেসিসিটি, বেসিসিটি মানে কতগুলো H প্লাস আয়ন প্রেজেন্ট আছে, কতগুলো H প্লাস আয়ন প্রেজেন্ট আছে সেটা হচ্ছে বেসিসিটি। ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার থার্ড ফর্মুলায় ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আ বেস, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আ বেস, থার্ড ফর্মুলা। So equivalent weight of an acid হচ্ছে molecular weight by তার basicity, basicity হচ্ছে number of H plus ions। নেক্সট ফর্মুলা যাচ্ছি, equivalent weight of a base, equivalent weight of a base কি হবে এটা? একই ভাবে molecular weight by acidity of the base, বেসের অ্যাসিডিটি, অ্যাসিডিটি মানে নাম্বার অফ OH মাইনাস আয়নস, ওই বেসটাতে কতগুলো OH মাইনাস আয়ন ফার্নিশ করার টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দা বেস। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দা বেস সেটা হচ্ছে তোমার অ্যাসিড দিয়ে ডিভাইড করছি। অর্থাৎ ধরো ফর এক্সাম্পল NaOH, NaOH এর মলিকুলার ওয়েট কত বল? ক্যালকুলেট কর কুইকলি। 40, ভেরি গুড। ডিভাইডেড বাই তার অ্যাসিডিটি, অ্যাসিডিটি মানে কতগুলো OH মাইনাস আয়ন আছে, NaOH এ কতগুলো OH মাইনাস আয়ন আছে? 1, সো 40 ডিভাইডেড বাই 1, দ্যাট উইল বি 40। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দা বেস। নেক্সট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট, একটা সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? সেটা হচ্ছে ওই সল্টের মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ, টোটাল ক্যাটায়নিক চার্জ। টোটাল ক্যাটায়নিক চার্জ কত আছে একটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখছি। ক্যালসিয়াম ফসফেট, প্রথম কথা এটা অ্যাসিড না বেস না সল্ট? এখানে H প্লাস আছে ক্যালসিয়াম ফসফেটে, এখানে OH মাইনাস আছে, এটা অ্যাসিড না বেস না সল্ট? সল্ট। তাহলে সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে বেরোবে? তার মলিকুলার ওয়েট বার করতে হবে, দিয়ে টোটাল ক্যাটায়নিক চার্জ করতে হবে। সো মলিকুলার ওয়েট একটু আগে আমরা ক্যালসিয়াম ফসফেটের বার করেছিলাম, 310 বেরিয়েছিল, রাইট? 310 বেরিয়েছিল ক্যালসিয়াম ফসফেটের মলিকুলার ওয়েট। সো তাহলে ক্যালসিয়াম ফসফেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? মলিকুলার ওয়েট 310, খুব ভালো কথা, ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। এখানে ক্যাটায়ন কোনটা, অ্যানায়ন কোনটা? ক্যালসিয়াম 2 প্লাস ক্যাটায়ন, ক্যালসিয়াম 2 প্লাস ক্যাটায়ন। তাহলে +2 চার্জ কতগুলো আছে? ক্যালসিয়াম 2 প্লাস কতগুলো আছে? 3টে। সো টোটাল ক্যাটায়নিক চার্জ +2 না +6? টোটাল ক্যাটায়নিক চার্জ কিন্তু 6, কারণ ক্যালসিয়াম আছে 3টে। সো ক্যাটায়নটা চার্জ হচ্ছে +2, কিন্তু ক্যালসিয়াম আছে হচ্ছে 3টে। যেহেতু 3টে ক্যালসিয়াম, তাই টোটাল ক্যাটায়নিক চার্জ +6 হয়ে যাবে। মলিকুলার ওয়েট 310 বাই +6, that will be the equivalent weight of the salt। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড বলুক, বেস বলুক, সল্ট বলুক বা কোনো অ্যাটম বা আয়ন বলুক, কেমন করে বেরোবে বুঝা গেছে? ইকুইভ্যালেন্ট ওয়েট যদি বেরিয়ে যায়, ইকুইভ্যালেন্ট ওয়েটটা কোথায় পুট করব? ইকুইভ্যালেন্ট ওয়েট পুট করব হচ্ছে এই যে মাস অফ সলিউট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা করলে কি পাবো? গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্টের ডিনোমিনেটরে যদি পুট করে দিই সলিউশনের ভলিউম ইন লিটার ইউনিট, তাহলে পাবো নরমালিটি। সো নরমালিটির ক্যালকুলেশন যখন করতে হবে, নরমালিটি ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোবে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট করে, আর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার এই ফর্মুলাগুলো আছে।
সেইভাবে আমাকে থরো ক্যালকুলেশনস করতে হবে যাতে নর্মালিটি বার করতে পারি। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে ক্লিয়ারলি জিজ্ঞেস করবে। নেক্সট পিপিএম, সরি পিপিএম বলি, মোল ফ্র্যাকশন। তাহলে নর্মালিটি, মোলালিটি অ্যান্ড মোলারিটি সবটাই হয়ে গেল। আরো একটা ইউনিট আছে ফর্মালিটি বলে, বাট ফর্মালিটি ইউনিটটা অনেকটাই মোলারিটির মতনই। মোলারিটি ইউনিটটা মলিকুলসদের জন্য অ্যাপ্লিকেবল আর ফর্মালিটি ইউনিটটা আয়ন্সদের জন্য অ্যাপ্লিকেবল। সো মোলারিটি যেটা আমরা দেখেছি, এই যে মোলারিটি যেটা আমরা দেখেছি, কোথায় দেখলাম মোলারিটি? মোলারিটি, এই মোলারিটি আর ফর্মালিটি একই রকম ভাবে ক্যালকুলেটেড হয়, শুধু ফর্মালিটি ইউনিটটা আয়ন্সদের জন্য অ্যাপ্লিকেবল। আয়নিক কম্পাউন্ড যদি হয় NaCl, তার জন্য বলে ফর্মালিটি। অর্থাৎ NaCl এর মোলারিটি বলবো না, NaCl এর কি বলবো? ফর্মালিটি। আয়নিক কম্পাউন্ড হলে ফর্মালিটি টার্মটা ইউজ করে, আয়নিক কম্পাউন্ডের জন্য ফর্মালিটি, আর মলিকিউল যদি হয় তার জন্য মোলারিটি। মানে গ্লুকোজের ফর্মালিটি না মোলারিটি? গ্লুকোজের মোলারিটি, কারণ গ্লুকোজের আয়ন্স হয় না। সো ইনট্যাক্ট মলিকিউল তখন হচ্ছে মোলারিটি টার্মটা ইউজ হয়, আর ফর্মালিটি হচ্ছে আয়নিক কম্পাউন্ড যারা আয়ন্স তৈরি করে। আয়ন্সদের জন্য ফর্মালিটি আর মলিকুলসদের জন্য মোলারিটি, ব্যাপার এক। মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন মানেটা কি? আমরা ধরে নিয়েছি দুটো কম্পোনেন্ট আছে এ আর বি। এ আর বি মিলেই সলিউশন তৈরি হচ্ছে, এটা আমরা ধরেছিলাম। ধরলাম এ Na মোল আছে, বি Nb মোল আছে, তাহলে এর মোল ফ্র্যাকশন কত হবে? Na বাই টোটাল মোল, Na প্লাস Nb। বি এর মোল ফ্র্যাকশন কত হবে? Nb বাই টোটাল মোল, Na প্লাস Nb। মানে মোল অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল মোল, মোল অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল মোল। ধরলাম তিনজন আছে, এ বি সি তিনজন আছে, তাহলে মোল ফ্র্যাকশন কত হবে? Nc বাই Na প্লাস Nb প্লাস Nc টোটাল মোল। যে তিনটে কম্পোনেন্ট থাকে, চারটে কম্পোনেন্ট আছে, মোল ফ্র্যাকশন কত হবে? তখন ধরো এর মোল ফ্র্যাকশন, চারটে কম্পোনেন্ট আছে, এর মোল ফ্র্যাকশন Na বাই টোটাল মোল, মানে Na প্লাস Nb প্লাস Nc প্লাস Nd। ওকে, মোল ফ্র্যাকশন মানে হচ্ছে তোমার গিভেন মোল বাই টোটাল মোল, এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন। ঠিক আছে, কোই ডাউট? এবার একটা ট্রাই করো, মোল ফ্র্যাকশন অফ এ জেনে গেছো কত, মোল ফ্র্যাকশন অফ বি জেনে গেছো কত, এদের সামেশন কত বলে দাও। মোল ফ্র্যাকশন অফ এ জেনে গেছো Na বাই Na প্লাস Nb, মোল ফ্র্যাকশন অফ বি জেনে গেছো Nb বাই Na প্লাস Nb, সামেশন অলওয়েজ মোল ফ্র্যাকশন গুলো সামেশন 1 হয়। যদি এটা তিনটে কম্পোনেন্টে থাকতো তাহলে 1 হতো, তিনটে কম্পোনেন্ট থাকলেও 1ই হতো, মানে তখন কাই এ প্লাস কাই বি প্লাস কাই সি 1ই হতো। যতগুলোই কম্পোনেন্ট থাক না কেন তাদের মোল ফ্র্যাকশনের সামেশনটা অলওয়েজ 1 হয়। তার মানে সলিউটের মোল ফ্র্যাকশন জেনে গেছি, সলভেন্টের মোল ফ্র্যাকশন কি করে পাবো? 1 মাইনাস করে দেবো। সলভেন্টের মোল ফ্র্যাকশন জেনে গেছি, সলিউটের মোল ফ্র্যাকশন কি করে পাবো? 1 মাইনাস করে দেবো। ঠিক আছে, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। বলে এখানে আমাদের সমস্ত 11 এর যতগুলো ইউনিট আছে সবগুলো আমরা কভার করেছি। কোন ইউনিটে ডাউট আছে ইকশান, সোহাম? কোন ইউনিটে ডাউট? অনলাইনে যারা বসে আছো কোন ইউনিটে ডাউট আছে কিনা ক্লিয়ার করবে এক্ষুনি। পরিমল ক্লিয়ার? বিশেষ করে যারা জয়েন করনি, পরিমল তো আইকে সেই ক্লাসটা করেছিলে। অনশিকা ক্লিয়ার? ওকে, দেবাংশ ওকে, আর্যমান ওকে, আর কে জয়েন করনি ক্লাসটাতে? রিয়া, রিয়া জয়েন করেছিলে? ওকে, রনিত গুড। যারা যারা ক্লাসটা করেছিল তাদের তো হোপফুলি ক্লিয়ার আছে, রিভিশনস হয়ে গেল একবার। যারা জয়েন করনি সামহাও তাদেরও ক্লিয়ার হয়ে গেল। কনসেন্ট্রেশন ইউনিটস, ভেরি গুড। ওকে, তো বলো এই যে টোটাল কনসেন্ট্রেশন ইউনিটস এতগুলো দেখলে, এই সবকটা কনসেন্ট্রেশন ইউনিটস এর এক্সাক্ট অ্যাপ্লিকেশনটা কোথায় হবে? যখন আমরা সলিউশন চ্যাপ্টারটা করব, ওখানে প্রচুর বার মোলারিটি, মোলালিটি এই টার্মস গুলো আসবে, এবং সেটা থ্রু দিয়ে পুরো অ্যাপ্লিকেশনটা দেখতে হবে যে কেমন করে আমাদের এই মোলারিটি এগুলো করে আমরা অ্যাপ্লাই করতে পারি। কারণ ধরো কোনো একটা সলিউশন করতে গিয়ে কিছু একটা করছি, সেটা যখনই করব না কেন সঙ্গে সঙ্গে তো আমাকে মোলালিটির ক্যালকুলেশন করতে হবে, মোলালিটি বা মোলারিটির ক্যালকুলেশনটা করতে হবে, তার জন্য ফর্মুলাটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আইফোন ব্যাগে ঢোকাও। আচ্ছা, চলে আসছি এবার সলিউশন চ্যাপ্টারটাতে। ক্লাসে ফোন একদম কেউ বার করবে না। সলিউশন চ্যাপ্টারটাতে মেইনলি আমাদের তিনটে কেস স্টাডি আছে। কটা কেস স্টাডি?
পুরো হোল চ্যাপ্টারে তিনটে কেস স্টাডি আছে, কেস 1 কেস 2 কেস 3। পুরো চ্যাপ্টারটা কিসের ব্যাপারে সেটা প্রথমে বলে নিই। পুরো চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি সলিবিলিটি অফ গ্যাস, লিকুইড অ্যান্ড সলিড ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে গ্যাসের সলিবিলিটি, অ্যাকুয়াস সলিউশনে লিকুইডের সলিবিলিটি, অ্যাকুয়াস সলিউশনে সলিডের সলিবিলিটি, এই তিনটে কেস হচ্ছে পুরো চ্যাপ্টার জুড়ে। তো কেস 1 এ কি থাকবে তাহলে? সলিবিলিটি অফ গ্যাস ইন অ্যাকুয়াস সলিউশন, যেখান থেকে আমরা শুরু করব হেনরিজ লটা একটু দেখব। আজকে হেনরিজ লটা করে আমরা ক্লাসটা শেষ করব। হেডিং দিচ্ছি সলিবিলিটি অফ গ্যাস ইন অ্যাকুয়াস সলিউশন। এটা হচ্ছে আমাদের কেস 1। তিনটে কেস আছে পুরো চ্যাপ্টারে। কেস 1 হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস ইন অ্যাকুয়াস সলিউশন। এইখানে যে লটা অ্যাপ্লিকেবল তাকে বলে হেনরিজ ল। যে লটা অ্যাপ্লিকেবল এখানে তাকে বলে হচ্ছে হেনরিজ ল। তো হেনরিজ ল কি বলছে? কেস 1 স্টাডি করছি। তাহলে অ্যাকুয়াস সলিউশনে গ্যাসের সলিবিলিটি, বুদ্ধি করে কুইকলি বলো, সলভেন্ট কে সলিউট কে? সলভেন্ট জল, আর সলিউট কোনো একটা গ্যাস। এখানে গ্যাস বলতে কি মিন করা হচ্ছে আমরা একটু চেক করে নিই। ধরো এটা একটা ক্লোজ সিস্টেম আছে। আচ্ছা এটা এদিকে ড্র করি, আচ্ছা এখানেই ড্র করছি এদিক করে। ধরো এটা একটা ক্লোজ সিস্টেম। কেমন সিস্টেম? পুরোপুরি ক্লোজ সিস্টেম। এই ক্লোজ সিস্টেমের মধ্যে ধরলাম আমি কোনো একটা সলিউশন আছে, অ্যাকুয়াস সলিউশন আছে, সামথিং আছে, জল আছে, ধরলাম সলভেন্ট আছে। আচ্ছা জল আছে, ঠিক আছে, জলের রং দিয়ে দিচ্ছি আমি তোমাদের। নাও সলভেন্ট আছে, তার মধ্যে জল আছে। বুদ্ধি করে বলো, এই পুরো বিকারটার মধ্যে দুটো ফেজ আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটাকে বলবো আমরা সলিউশন ফেজ, হ্যাঁ কি না? সলিউশন ফেজ। যে সলিউশন ফেজে কি আছে? সলিউশন ফেজে এখানে সলভেন্টটা আছে, লিকুইড সলভেন্ট আছে। অ্যাকুয়াস সলিউশন যেহেতু, সো লিকুইড সলভেন্ট বা ওয়াটার আছে। লিকুইড সলভেন্ট আছে, ডায়াগ্রাম ড্র করবে, দ্যাট ইজ ওয়াটার আছে। আর যেহেতু এটা সিস্টেমটা ক্লোজ সিস্টেম, তাই এর উপরে, সলিউশনের উপরে, ক্লোজ সিস্টেমের মধ্যেই সলিউশনের উপরে একটা এমটি স্পেস আছে। এমটি স্পেস। এই এমটি স্পেসটাতে কি আছে? বুদ্ধি করে বলো। এই এমটি স্পেসটাতে দু ধরনের গ্যাস আছে। বুদ্ধি করে বলো কি কি গ্যাস? দু ধরনের গ্যাস আছে। একটা হচ্ছে কিছু এয়ার থাকতে পারে, আর সেকেন্ড হচ্ছে এই ওয়াটারেরই ভেপারও থাকতে পারে। ওয়াটারের ভেপার যদি থাকে তাকে বলবো আমরা ফার্স্ট পার্টি গ্যাস। কি বলবো? অর্থাৎ যে সলভেন্ট তারই ভেপার। এটা এক্সামের জন্য নয়, নিজেদের বোঝার জন্য। যে সলভেন্ট তারই ভেপার তাকে কি বলবো? ফার্স্ট পার্টি। আর যদি ও ফার্স্ট পার্টি না থেকে যদি অন্য কোনো গ্যাস থাকে তখন তাকে বলবো থার্ড পার্টি। সেকেন্ড পার্টি বলে কিছু নেই, থার্ড পার্টি তখন মানে সে বাইরের লোক। সলভেন্টেরই ভেপার আছে, ফার্স্ট পার্টি। সলভেন্টের ভেপার নেই, অন্য কেউ আছে, বাইরের লোক আছে, থার্ড পার্টি। ক্লিয়ার? হেনরিজ লটা কাকে নিয়ে? থার্ড পার্টি গ্যাসকে নিয়ে। কেস 2 তে আমরা ফার্স্ট পার্টি ভেপারে আসবো। হেনরিজ ল কাকে নিয়ে? থার্ড পার্টি গ্যাস। তাহলে বুদ্ধি করে বলো হেনরিজ ল এর অ্যাপ্লিকেশন হবে কোথায়? হেনরিজ ল এর অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল, হেনরিজ ল এর অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল যেখানে অ্যাকুয়াস সলিউশন তার উপরে থার্ড পার্টি গ্যাস, অ্যাকুয়াস সলিউশন তার উপরে থার্ড পার্টি গ্যাস। এই তুই তো বললি একটু আগে, বলেছিলি বুদ্ধি লাগা, একটু আগেই এক্সাম্পল দিয়েছিলি। কার্বনেটেড ড্রিঙ্ক, একদমই তাই। কার্বনেটেড ড্রিঙ্ক যেটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন এবং তারপরে থার্ড পার্টি গ্যাস, তার উপরে কোন গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ যদি এটা একটা কার্বনেটেড ড্রিঙ্কের বটল হয়, এই ওপরের এমটি স্পেসটাতে এখানে কি ওয়াটার ভেপার থাকবে, না সব ওয়াটার ভেপারকে বার করে নিয়ে কার্বন ডাই অক্সাইড থার্ড পার্টি গ্যাস চার্জ করা হবে? ক্লিয়ার? থার্ড পার্টি মানে এখানে মিন করছি সলভেন্টের ভেপারটা নয়। তাহলে এমটি স্পেসে আছে একটা গ্যাসিয়াস সাবস্টেন্স, গ্যাসিয়াস ফেজ বা ভেপার, গ্যাসিয়াস ফেজ। এমটি স্পেসটা হচ্ছে গ্যাসিয়াস ফেজ। যে গ্যাসিয়াস ফেজের মধ্যে প্রেজেন্ট আছে কোন একটা গ্যাস মলিকিউল, কোন একটা গ্যাস সলিউট, কোন একটা গ্যাসিয়াস সলিউট, মেবি কার্বন ডাই অক্সাইড অর সামথিং প্রেজেন্ট আছে।
কার্বন ডাই অক্সাইড গ্যাসের মলিকুলস ধরলাম এখানে প্রেজেন্ট আছে। যদি বটলটা একটা সোডা ওয়াটারের বটল হয়, একদম কমন সেন্স ইউজ করবি। কেন কমন সেন্স ইউজ করবি? হ্যাঁ, প্রথমে বল ক্লাসের শুরুতে কি লেখা আছে, বোঝা গেছে? কমন সেন্স লাগবে। কি লেখা আছে একদম, এবারে কমন সেন্স ইউজ করে বলবি। একদম কমন সেন্স ইউজ করে বলবি। ধর এই এমটি স্পেসে যে খালি জায়গাটা এখানে যেটা আছে এমটি স্পেস, কোথায় আছে? সলিউশনের উপরে। এই স্পেসে সিস্টেম ক্লোজ আছে, এইখানে যদি হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চার্জ করা হয়, ওই কার্বন ডাই অক্সাইডের মলিকুলগুলো বাই ফোর্স কোন দিকে মুভ করবে? এটাই হবে সলিউট। বল, হয়ে গেছে? জমা দিয়ে দাও। তোরও হয়ে গেছে? ওকে, 1 আওয়ার ওভার। ঠিক আছে, জমা দিয়ে টেবিলের উপরে রেখে দাও, কিছু একটা চাপা দিয়ে দাও। কোয়েশ্চেন পেপার নিয়ে চলে যাও, কোয়েশ্চেন পেপার নিয়ে চলে যাবে। বল, হ্যাঁ, কোয়েশ্চেন পেপার নিয়ে চলে যাও, আর সলিউশন ওয়েমার শিটটা লিখে দিও। ওয়েমার শিটের উপরে নাম লিখবে, আর সঙ্গে নিজের নাম লিখবে, আর সঙ্গে ফুল 11 এক্সাম সেটাও লিখে দেবে। এক্সামে যেটা দেখবে কোয়েশ্চেন পেপারে লেখা আছে, দেখো এক্সামে যে নামটা দেওয়া আছে ওটাও লিখবে, আর নিজের নামটাও লিখবে, ফুল 11 লিখে দিও। ওকে, চলে আসছি আমরা। ক্লোজ সিস্টেম আছে ধরো, এবার এই ক্লোজ সিস্টেমের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড যদি দেওয়া হয়, কার্বন ডাই অক্সাইড উপরের দিকে বেরোতে পারবে না, সাইড দিয়ে কোথাও দিয়ে বেরোতে পারবে না, কারণ ক্লোজ সিস্টেম। সো কার্বন ডাই অক্সাইড গ্যাসের মলিকুলগুলো ফোর্স হবে সলিউশনে যেতে। সলিউশনের মধ্যে মলিকুলস চলে যাচ্ছে, সলিউশনের মধ্যে গ্যাস চলে যাচ্ছে, মানে কি বলতে পারি সলিবিলিটি বাড়ছে। সলিউশনের মধ্যে মলিকুলস গুলো চলে যাচ্ছে মানে কি সলিবিলিটি বাড়ছে। সলিবিলিটি বাড়ছে মানে কি গ্যাসের মোল নাম্বার বাড়ছে। সলিউশনের মধ্যে গ্যাসের মোল নাম্বার বাড়ছে। সলিউশনের মধ্যে গ্যাসের মোল নাম্বার বাড়ছে মানে কি সলিউশনের মধ্যে গ্যাসের মোল ফ্র্যাকশন বাড়ছে। মোল নাম্বারও যদি বাড়ে ফ্র্যাকশনও বাড়বে। টোটাল মোলের মধ্যে তো নিজের মোলটা বাড়ছে, তো ফ্র্যাকশনও বাড়বে। তাহলে কি এটা বলতে পারি সামারি হিসাবে, এমটি স্পেসে গ্যাসের, কোন গ্যাসের? থার্ড পার্টি গ্যাসের, অন্য গ্যাস। এমটি স্পেসে কোন একটা থার্ড পার্টি গ্যাসের প্রেসার যত বেশি হবে, ওই গ্যাসের মোল ফ্র্যাকশন সলিউশনের মধ্যে দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে। সো হেনরিজ ল কি বলছে? হেনরিজ ল বলছে প্রেসার অফ আ থার্ড পার্টি গ্যাস, থার্ড পার্টিটা আমরা বোঝার জন্য বলছি, লতে নেই বা বইতে নেই, কোথাও এক্সামে লিখবেও না। থার্ড পার্টি কথাটা আমরা খালি বোঝার সুবিধার জন্য বলছি, যে সলভেন্টের ভেপার নয়, আদার দ্যান সামথিং। সো কোনো একটা গ্যাসের ক্লোজ সিস্টেম আছে, সেইখানে কোনো একটা গ্যাসের প্রেসার ইজ প্রপোর্শনাল টু কোথায়? এমটি স্পেসে। অর্থাৎ ক্লোজ সিস্টেমে অ্যাকুয়াস সলিউশনের উপরে যে এমটি স্পেস আছে, সেই এমটি স্পেসে কোনো একটা গ্যাসের প্রেসার ওই অ্যাকুয়াস সলিউশনের মধ্যে গ্যাসের মোল ফ্র্যাকশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলা যেতে পারে। ক্লিয়ার? একটা ইকুয়াল সাইন আসবে, কি রে সোহম লেখ, ইকুয়াল সাইন আসবে, তাকে বলবো হেনরি কনস্ট্যান্ট KH। ডায়াগ্রাম ড্র করে লিখবি, ডায়াগ্রাম ছাড়া বুঝতে পারা যাবে না, বইতে অনেক ইলাবোরেট করা আছে, ডায়াগ্রামের থ্রু দিয়ে বুঝতে হবে। প্রত্যেকটা পয়েন্ট যেন মাথায় থাকে। পুরো সিস্টেমটা ক্লোজ, তার মধ্যে একটা সলিউশন ফেজ আছে। সলিউশন ফেজের মধ্যে কি আছে? সলিউশন ফেজের মধ্যে বেসিক্যালি জলও আছে অ্যাজ আ সলভেন্ট, কার্বন ডাই অক্সাইড গ্যাসও আছে অ্যাজ আ সলিউট। পুরোটার একটা সলিউশন ফেজ, যার মধ্যে সলভেন্ট হচ্ছে ওয়াটার, তার ভেপার নেই, অন্য কোনো গ্যাস আছে অ্যাজ আ সলিউট, লাইক কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে অ্যাজ আ সলিউট। কোথায় আছে? সলিউশনের উপরের এমটি স্পেসে। গ্যাসটা কি বেরিয়ে যেতে পারবে? পারবে না, ক্লোজ সিস্টেম আছে। এই অবস্থায় গ্যাসের প্রেসার এখানে যদি বাড়াও, ওই গ্যাসের সলিবিলিটি বাড়বে, এবং গ্যাসের সলিবিলিটি বেড়ে যাওয়া মানে মোল ফ্র্যাকশন বাড়বে। এসো, মোল ফ্র্যাকশন বাড়বে। ক্লিয়ার? মোল ফ্র্যাকশন এক্স না, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন অফ দ্য গ্যাস সলিউট ইন দ্য সলিউশন, এটাকে এক্স বলে না, কাই বলে, কাই। ঠিক আছে? মোল আমি বলে দিচ্ছি কোনটার মানে কি, ক্লিয়ারলি বলে দিচ্ছি, লিখে নাও। এবার পি এর মানেটা লিখে নাও, প্রত্যেকে পুরো টার্মটার প্রপার মানে লিখে রাখবে, প্রপার মানেটা মাথায় ঢুকে থাকা খুব জরুরি। পি, পিটা হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস, প্রেসার অফ আ গ্যাস
পিটা হচ্ছে প্রেসার অফ আ গ্যাস present above the solution in the empty space, present in the empty space above the solution in a closed system. Pressure of a gas present, pressure of a gas present in the empty space above the solution in a closed system. এটা হচ্ছে P. Pressure of a gas present in the empty space above the solution. এটা হচ্ছে P. কাইটা কি? কাইটা হচ্ছে mole fraction. Mole fraction of that gas, mole fraction of that gas present in the solution. গ্যাসটা সলিউশনে কতটা মোল ফ্র্যাকশন সেটা হচ্ছে কাই, গ্যাসটার প্রেসার সলিউশনের উপরে কতটা সেটা হচ্ছে পি। মোল ফ্র্যাকশন অফ দ্যাট গ্যাস উইদিন দ্য সলিউশন এন্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল। কেএইচ হচ্ছে হেনরি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যাকে বলা হচ্ছে হেনরিস কনস্ট্যান্ট। হেনরিস কনস্ট্যান্ট ক্লিয়ার? পুরোটা মাথায় ঢুকেছে? ভেরি গুড। এবারে চলে আসছে আমরা হেনরিস লয়ের অ্যাপ্লিকেশনসে। অ্যাপ্লিকেশন বুদ্ধি করে বল, এমটি স্পেসে কার্বন ডাই অক্সাইডের বল যখন সোডা ওয়াটার বটল বানানো হচ্ছে টার্গেট কি? সোডা ওয়াটার বটল কোল্ড ড্রিঙ্কের বটলের টার্গেটটা কি? আরে কেমিস্ট্রি ছাড়, নর্মাল শুধু ফিজ তৈরি করা টার্গেট না। বুদ্ধি করে ভালো করে বল, ফিজ তৈরি করা, ফিজ হবে বলে তুই কোল্ড ড্রিঙ্ক কিনিস? তাহলে ভালো করে বুদ্ধি করে বল একটা কোল্ড ড্রিঙ্কের বটলের টার্গেট কি? কি চাস এক্স্যাক্টলি? এয়ার চাস? এক্স্যাক্টলি কেন খাস? কি চাস কোল্ড ড্রিঙ্কের বটল থেকে সেটা বল, টার্গেটটা বল। কোল্ড ড্রিঙ্কের বটলের টার্গেট, এনিওয়ান ফ্রম অনলাইন? একটা কোল্ড ড্রিঙ্কের বটল পারচেজ করো কেন? নিশ্চয়ই টেস্টটা মেটানোর জন্য করো না? তো কি চাও একটা কোল্ড ড্রিঙ্কের বটলের থেকে? হ্যাঁ, ওগুলোতে একটু রিফ্রেশমেন্ট, তো বড় বড় ভারী ভারী কথা হচ্ছে। এক্স্যাক্টলি কি চাস? টেস্ট বার্ডে কি ফিল চাস? ঝাঁঝটা চাওয়া হয়। তো কোল্ড ড্রিঙ্কের বটল থেকে কি চাওয়া হয়? ঝাঁঝ। এবারে চলে আসো সোডা ওয়াটার বটলে। যত কার্বন ডাই অক্সাইড ডিজলভ বেশি থাকবে তত ঝাঁঝ বেশি হবে, ইয়েস অর নো? তাহলে কার্বন ডাই অক্সাইড বেশি ডিজলভ করতে হবে। কার্বন ডাই অক্সাইড বেশি ডিজলভ করার জন্য উপরে কি করতে হবে? কার্বন ডাই অক্সাইডের প্রেসার বেশি দিতে হবে। তাই উপরে একটু ফাঁকা জায়গা থাকে, ওইখানে কি থাকে বেসিক্যালি? তাহলে হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। কোল্ড ড্রিঙ্কের বটলটা কখনোই ফুল করে দেওয়া হয় না, ফাঁকা জায়গাটা থাকে। কেন? ওই ফাঁকা জায়গায় কি থাকছে তাহলে? হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড গ্যাস। কারণ হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকলে তবেই কার্বন ডাই অক্সাইডের সলিবিলিটিও বেশি হবে এন্ড তুমি যেটা চাও সেটা পাবে। এটা হচ্ছে ঝাঁঝ। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পয়েন্টটাকে আমরা একটু শর্টে লিখে নিই, নোট মতন করে লিখে নিই। সো অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশন হচ্ছে সোডা ওয়াটার বটল। সোডা ওয়াটার বটল, এখানে কি হচ্ছে এক্স্যাক্টলি সোডা ওয়াটার বটলে? সেটা হচ্ছে সোডা ওয়াটার বটলে এক্স্যাক্টলি কি হচ্ছে? সোডা ওয়াটার বটল এটাই হচ্ছে যে টু ইনক্রিজ solubility, that is mole fraction. Solubility বেড়ে যাওয়া মানে mole fraction বেড়ে যাওয়া। To increase solubility, that is mole fraction of CO2 in aqueous solution. In aqueous solution ইনক্রিজ করার জন্যই হাই প্রেসার বা কার্বন ডাই অক্সাইড গ্যাস is charged in high pressure কোথায়? in the empty space above solution in closed system. কার্বন ডাই অক্সাইড গ্যাসের সলিবিলিটি ইনক্রিজ হলে তবেই ঝাঁঝ আসবে, আর ঝাঁঝটা পাওয়ার জন্য সলিবিলিটিকে ইনক্রিজ করতে হবে। তার মানে এমটি স্পেসে কার্বন ডাই অক্সাইডের প্রেসার ইনক্রিজ করতে হবে। হেনরিস ল তাই বলছে, এমটি স্পেসে যত প্রেসার বাড়বে তত নিচে সলিবিলিটি বাড়বে, মোল ফ্র্যাকশন বাড়বে, আর আমরা কি পাবো? ঝাঁঝ। ক্লিয়ার? সেকেন্ড অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে কোয়েশ্চেন জোন। যখন বটলটা খুলে দেওয়া হচ্ছে, বটলের ঢাকনা খুলে দেওয়া হয়েছে, ঢাকনা খুলে দিলে কি পাওয়া যায় বলছো? हम এবার ঢাকনা খুললেই কি পাওয়া যাবে?
ফিজ পাওয়া যাবে, রাইট? ঢাকনা খোলা মাত্রই ফিজ পাওয়া যাবে। কেন ফিজ পাওয়া যাবে বল? যখন ঢাকনা খুলে দেওয়া হয়েছে, এখানে যে হাই প্রেসার কার্বন ডাই অক্সাইড ছিল তার প্রেসার বেড়েছে না কমেছে? কারণ এক্সট্রা প্রেসার যেটা ছিল ঢাকনা খুলেছি বেরিয়ে চলে গেছে। এতক্ষণ কার্বন, একদম কেমিস্ট্রি ছেড়ে দে, লজিক্যালি ভাব, কার্বন ডাই অক্সাইড মলিকুলগুলোর মনের কথা বোঝার চেষ্টা কর। কার্বন ডাই অক্সাইড মলিকুলগুলোর কাছে কি এতক্ষণ অপশন ছিল নিচের দিকে যাওয়া ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার? কিন্তু ঢাকনা যেই খুলে দিলি জেলখানা খুলে গেল, হ্যাঁ কি না? এখন কার্বন ডাই অক্সাইড মলিকুলগুলোর অপশন আছে যে নিচের দিকেও যাব, আবার ওপরের দিকেও যেতে পারি, কারণ ঢাকনা খুলে গেছে। তো ওপরের দিকেও দৌড়াবে সব। ওপরের দিকে দৌড়ালে আমরা কি বলছি? প্রেসার কমলো। কার্বন ডাই অক্সাইড মলিকুল কিন্তু এসব প্রেসার ভলিউম এসব বোঝে না। সে বোঝে এতক্ষণ এদিকে যাচ্ছিলাম, এখন ওদিকেরও ঢাকনা খুলে গেছে, ওদিকেও যাই, কারণ আমাকে প্রেসার দিয়ে ঢুকিয়ে দিয়েছে এক জায়গায়। তাহলে এতক্ষণ এদিকে যাচ্ছিলাম, সলিউশনে যাচ্ছিলাম, হেনরি তাতে নাম কামাচ্ছিল, এখন আমি এদিকে যাই, এখন অন্য কেউ নাম কামাবে। কার্বন ডাই অক্সাইড মলিকুল কিন্তু এসব ল ফা বোঝে না, সে শুধু সেদিকে বোঝে যেদিকে যেতে হবে আমাকে। সো অ্যাকর্ডিংলি ঢাকনা খুলে দিয়েছি, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রেসার কি হয়েছে? ফল করেছে। কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রেসার যদি ফল করে, প্রেসার প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন, তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইডের সলিবিলিটি কি হবে? মোল ফ্র্যাকশন বা সলিবিলিটি কি হবে? এটাও ফল করবে। প্রেসার কমেছে মানে এখানেও যত এক্সট্রা ডিসলভ কার্বন ডাই অক্সাইড আছে তাদের মোল ফ্র্যাকশন কমবে। ডিসলভড কার্বন ডাই অক্সাইডের মোল ফ্র্যাকশন কমে যাওয়া মানে সলিবিলিটি কমবে। সলিবিলিটি কমে যাওয়া মানে এক্সট্রা ডিসলভ কার্বন ডাই অক্সাইড গ্যাস আর ডিসলভ থাকতে চাইবে না এসকেপ করতে চাইবে? এবারে দেখো এসকেপ করবে কেমন করে, বলে এসকেপ কেমন করে করবে? এইভাবেই এসকেপ করবে, ইয়েস অর নো? কিন্তু একটা দুটো বাবল তৈরি হবে, আমরা কি বলবো? ফিজ হয়েছে। কারণ প্রচুর বাবল তৈরি হবে, বাবল ফর্মে কার্বন ডাই অক্সাইড গ্যাস এসকেপ করতে চাইবে, তার সলিবিলিটি কমে গেছে। কেন? উপর থেকে প্রেসার রিলিজ হয়ে গেছে অন ওপেনিং বটল। তো লিখে রাখো, একটা ফ্লো চার্ট মতন করে লিখে নাও। ওপেনিং অফ বটল হলেই কি হবে? ফ্লো চার্টের মতন করে নাও, পয়েন্টসে আসবে, বুলেটসে আসবে। ওপেনিং অফ বটল হলেই কি হবে? কার্বন ডাই অক্সাইডের প্রেসার ফল ডাউন করবে। কার্বন ডাই অক্সাইডের প্রেসার ফল ডাউন করলে যেহেতু প্রেসার প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন, তার মানে মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য সলিউশন ফল ডাউন করবে, মানে এক্সট্রা ডিসলভড কার্বন ডাই অক্সাইড বাবল ফর্মে বেরোবে। এক্সট্রা ডিসলভড CO2 তার বাবল আউট হবে, বাবলিং আউট অফ এক্সট্রা ডিসলভড CO2 আমরা দেখতে পাবো ফিজ। সেটা হচ্ছে তোমার লজিকটা, ফ্লোচার্ট করে নাও। যেই কার্বন ডাই অক্সাইড বটলের ওপেন খুলছি, সোডা ওয়াটার বটলে ওপেন খুলছি, সঙ্গে সঙ্গে এমটি স্পেস থেকে কার্বন ডাই অক্সাইডের এমটি স্পেস থেকে কার্বন ডাই অক্সাইডের প্রেসার ফল করছে। যেই কার্বন ডাই অক্সাইডের প্রেসার ফল করছে, মোল ফ্র্যাকশন ফল করবে। হেনরি ল, মোল ফ্র্যাকশন কোথা থেকে ফল করছে? সলিউশন থেকে মোল ফ্র্যাকশন ফল করছে। সলিউশনে মানে বেশি মোল ডিসলভ থাকছে না, তার মানে এক্সট্রা ডিসলভ কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসতে চাইছে, বাবল আউট হতে চাইছে, মানে ফিজ তৈরি হচ্ছে। এত দূর ক্লিয়ার কিনা বলবে? পুরোপুরি ক্লিয়ার হেনরিজ ল। আমাদের কেস 1 এখানে শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা কেস 2 স্টার্ট করব। কেস 2 আজকে আমরা ক্লাসটা বল না, সেটা রাউলস ল। হেনরিজ ল এখানে গল্প শেষ। হেনরিজ ল এর টোটাল গল্প এখানে আমাদের শেষ হচ্ছে। যারা যারা মার্চে ক্লাস করনি তাদের জানিয়ে রাখি, এভরি সানডে 11:30 তে থ্রু আউট দ্য এপ্রিল তাদের মার্চের ক্লাসের ব্যাকআপ তুলতে হবে, কারণ ক্লাসে 5টা করে ক্লাস মার্চে হয়ে গেছে। তো সেই জন্য যারা মার্চের ক্লাস করনি তারা তো অবশ্যই, যারা ক্লাস করেছো বাট স্টিল রিভিশনসের একটু প্রয়োজন মনে করছো তারাও জয়েন করতে পারো। বাট যারা মার্চের ক্লাস করনি তাদের জন্য এক্সট্রা ক্লাসের টাইম থাকছে থ্রু আউট এপ্রিল, সেটা হচ্ছে 11:30 AM, যেখানে আমরা মার্চের ক্লাসগুলো তোলা হবে। তাই যারা এখনো মার্চের ক্লাসে জয়েন করনি তাদের পেরেন্টকে অবশ্যই বলবে আমাকে ফোন করতে। যেরকম রনিত, তোমার পেরেন্ট যেন অবশ্যই আমাকে ফোন করেন। বাকিরা আর্যমান ওকে আছে, আর্যমানের সঙ্গে পেরেন্টের সঙ্গে কথা হয়ে গেছে, দেবাংশের পেরেন্টের সাথেও কথা হয়ে গেছে। রনিত তোমার পেরেন্টকে বলবেন অবশ্যই ফোন করতে, কারণ পুরো মার্চের এক্সট্রা ক্লাস এপ্রিলে এখন দেওয়া হবে। সানডে করে 11:30 AM to 1:30 PM এই 2 ঘন্টাতে কমপ্লিট তোমার মার্চে যা যা ক্লাস হয়েছে সেটা তুলিয়ে দেওয়া হবে। না হলে এত এগিয়ে গেছে মাঝখানে কিছুই ধরতে পারবে না, ব্যাচে এসে দেখবে হাঁ করে বসে থাকতে হচ্ছে। তো সেই জন্য মার্চের ক্লাস কভার করতেই হবে।
আমরা এখানে কেস 1 স্টাডি করলাম এবং কেস 1 এর থ্রু দিয়ে হেনরিস লটা প্রপারলি দেখলাম, সঙ্গে কনসোলেশন ইউনিটস দেখলাম। 11 এর মোল কনসেপ্ট চ্যাপ্টারকে রিভিশনসে রাখবে এই চ্যাপ্টারকে গ্রিপ আনার জন্য। আজকে ক্লাস আমরা এখানে ড্রপ করছি। নেক্সট ক্লাসে আমরা দেখা হচ্ছে কেস 2 নিয়ে, যেখানে আমরা রাউলস ল স্টার্ট করব 12 এর পার্টটাতে। ক্লিয়ার? সো কেস 2 নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস একদম শার্প 11:30 থেকে স্টার্ট হবে, তো চিন্তার কোনো কারণে। আজকে অ্যাডমিশনের প্রসেস অনেক কিছু চলছিল, সেই জন্য লেট ছিল ক্লাসে। নেক্সট ক্লাস অন টাইম থাকবে। ক্লিয়ার? এবার তোমরা বলো, তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। অনলাইনে যারা আছো তারা ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ লিভ করতে পারো।